একদিনেই রাজশাহী ও খুলনা বিভাগে করোনায় ২৫ জনের মৃত্যু। যশোরে পরীক্ষার অর্ধেকই পজিটিভ। সীমান্ত জেলায় সংক্রমণের জন্য দায়ী ভারতীয় ভ্যারিয়েন্ট। পদ্মা সেতুতে সেপ্টেম্বরের মধ্যে বসবে সব রোড স্ল্যাব। এ মাসেই শেষ হচ্ছে রেল স্ল্যাবের কাজ। ১ বছরের মধ্যে যান চলাচল শুরু করতে ভরা বর্ষায়ও চলবে কাজ। ডকইয়ার্ড ভাঙতে গিয়ে নদীর সীমানা পিলারের মধ্যেই উল্টো দখলদারদের লাইসেন্স দিল বিআইডব্লিউটিএ। নদী কেন্দ্রিক ব্যবসা বাড়ানোর সাফাই। এবং সারা দেশে অর্ধশত মডেল মসজিদের উদ্বোধনকাল। পুরুষ নারীর আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা সহ থাকছে হজে নিবন্ধনের সুযোগ। ধর্মীয় গোঁড়ামি দূর করাই লক্ষ্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। দেশে বেড়েই চলেছে করোনা ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা। সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেছেন আরও ৩৬ জন। খুলনা বিভাগে ২৪ ঘন্টায় মারা গেছেন ১৭ জন, আর রাজশাহী বিভাগে ৮ জন। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় দেখা দিয়েছে শয্যা ও আইসিইউ সংকট। জেলা প্রতিনিধি ও রিপোর্টারদের তথ্য নিয়ে রিপোর্ট। দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ, সাথে বাড়ছে হাসপাতালগুলোতে রোগীর চাপ। এতে হিমশিম অবস্থা রাজশাহী মেডিকেল হাসপাতালের। হাসপাতালটিতে ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৫ ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন। একদিনে ৪৮৮টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ১৯৯ জন। শনাক্তের হার ৪০%। কোভিডের লক্ষণ নিয়ে রোগীরা যাচ্ছেন, সেক্ষেত্রে প্রায় দেখা যাচ্ছে যে তারা ইতিহাস গোপন করেন এবং পরবর্তীতে ডাক্তার যদি তাদের কোভিড টেস্ট দেনও তারা কোভিড টেস্ট করেন না। যে হারে আমাদের প্রতিদিন রোগী বাড়ছে, এটা অবশ্যই উদ্বেগজনক এবং আমার মনে হচ্ছে যে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছি। এদিকে লকডাউনের পরও খুলনার ৩টি থানায় কমছে না সংক্রমণের হার। খুলনা সদরে ৫৯%, সোনাডাঙ্গায় ৩৫% এবং খালিশপুরে ৩৬% হারে বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। ২৪ ঘন্টায় খুলনা অঞ্চলে ১৭ জনের মৃত্যু হয়। ২৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৮১ জন। ১০০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতাল হলেও আমরা গত এক সপ্তাহ ধরে আমাদের এখানে ১০০-র অধিক রোগী ভর্তি থাকছে। সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ নিয়েছে। ২৪ ঘন্টায় ১৮২ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জন পজিটিভ। সংক্রমণের হার ৫৫ থেকে ৫৯% পৌঁছেছে, আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন। এটা এরকম না যে শুধু রোগীরাই আক্রান্ত হবে, স্টাফও আক্রান্ত হতে পারে, তাদের যে ম্যানেজমেন্ট তারাও কিন্তু এতে আক্রান্ত হয়ে যেতে পারে। সীমান্তবর্তী জেলা বাগেরহাটে কোভিড হাসপাতালে নেই কোনো ভেন্টিলেটর। ৩টি আইসিইউ থাকলেও চালানোর মতো নেই কোনো জনবল। ২৪ ঘন্টায় ১৫৪ জনের মধ্যে ৬৮ জন পজিটিভ, মারা গেছেন ৪ জন। শনাক্তের হার ৪৪%। মোংলায় চলমান লকডাউনের ১০ দিন পার হলেও আক্রান্তের সংখ্যা কমছে না। গত ২৪ ঘন্টায় ৪৯ জনের নমুনায় ৩০ জন আক্রান্ত, আর মৃত্যু ১ জনের। লোকবলের সংকটের কারণে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে এখানে পাচ্ছি না। এদিকে সংক্রমণ ঠেকাতে নাটোর জেলার সদর ও সিংড়া পৌরসভায় চলছে ৭ দিনের লকডাউন। গত ২৪ ঘন্টায় ১৬৮ জনের নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন। আমরা সমস্ত পৌরসভাকে চারিদিক দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। কোনো গণপরিবহন চলবে না, কোনো দোকানপাট খোলা থাকবে না। যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪৯%। ইন্ডিয়া ফেরত রোগী আছে ২৫ জন, আর গতকালকে আমাদের ২ জন রোগী মারা গেছে। রেড জোনে ১ জন, ইয়েলো জোনে ১ জন মারা গেছে। এছাড়া ঠাকুরগাঁয়ে করোনায় ১ জনের মৃত্যু হয়, আর ঝিনাইদহে ২৪ ঘন্টায় সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭.৪১%। লাবিব হাসান, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। জেলার করোনা পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব। তাজনিন, রাজশাহীতে করোনা শনাক্তের হার বাড়ছে এবং করোনা রোগীর সংখ্যাও বাড়ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আমি যদি আপনাকে বলি যে গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেটি বলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে ৩৫ জন ভর্তি হয়েছে নতুন, এবং আজকে আমরা কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত যেটি দেখছি যে নতুন করে কিন্তু আরও ১৫ জন রোগী ভর্তি হয়েছে। এবং এখনও আমরা যে অ্যাম্বুলেন্সগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা, এবং এখানে ইতিমধ্যে আমরা আরও ২ জন রোগীকে দেখলাম, তারা কিন্তু করোনার উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে গেল 24 ঘন্টায় রাজশাহীর 17 জন, নাটোরের 4 জন, নওগাঁর 3 জন, চাঁপাইনবাবগঞ্জের 9 জন এবং চুয়াডাঙ্গার 1 জন, অর্থাৎ 35 জন ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে আজকে যে রিপোর্টটিতে বলা হয়েছে যে 8 জন মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে 4 জন পজিটিভ ছিলেন এবং করোনা উপসর্গ ছিল 4 জনের মধ্যে। এবং এখনও পর্যন্ত আমরা যেটি জানি যে 277 জন রোগী ভর্তি আছে। এবং যদিও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনও বলা হচ্ছে যে 232টি শয্যা রয়েছে করোনার, তারপরেও আমরা যেটি জানতে পেরেছি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতিমধ্যে তারা কিন্তু সেই শয্যা সংখ্যা বাড়িয়েছেন। এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটি হয় সিটি কর্পোরেশনের মাধ্যমে 11টি স্থানে আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত যে টেস্টটি হয়েছে সেটি হচ্ছে 977 জনের যে স্যাম্পল নেওয়া হয়েছে, তার মধ্যে 126 জন কিন্তু করোনা আক্রান্ত, যেটি শতাংশ প্রায় 13%, যেটি কিনা 2 দিন আগে পর্যন্ত তাজনীন রাজশাহীতে মাত্র 9.47% ছিল। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানেই কিন্তু এতটা বেড়েছে। এবং এছাড়া আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আশপাশে রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলো, সেখানেও কিন্তু করোনা শনাক্তের হার যেমন বাড়ছে, একই সাথে কিন্তু করোনার চিকিৎসা সংকটের কারণে কিন্তু তারা রাজশাহীতে আসছেন এবং সেই চাপটি এখানে বাড়ছে। যেহেতু বিভাগীয় একটি হাসপাতাল এবং এখানে আইসিইউ সুবিধা থেকে শুরু করে অক্সিজেন, সেন্ট্রাল অক্সিজেনের আওতায় অনেক ওয়ার্ডগুলো আছে, সে কারণে কিন্তু এইখানে রোগীর চাপটা বাড়ছে এবং এই কারণে প্রত্যেক দিনই হিমশিম খেতে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে। তো তাজনীন, এই ছিল আমার কাছে সর্বশেষ। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। দেশে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়া রোধ করতে কার্যকর লকডাউনের বাস্তবায়ন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে সংক্রমিত জেলাগুলোকে আলাদা করে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব নেওয়ার পরামর্শ তাদের। চলতি বছরের মার্চে দেশে হানা দেয় কোভিড-19-এর দ্বিতীয় ঢেউ। বেশ কদিন সংক্রমণের পারদ ঊর্ধ্বমুখী থাকার পর নতুন করে আতঙ্ক দেখা দেয় সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে। গত মাসে জেলাতে ধরা পড়ে ভারতীয় ভ্যারিয়েন্টের 7 করোনা রোগী। একে একে বাড়তে থাকে আক্রান্ত জেলার সংখ্যা। গেল কদিনে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা এবং খুলনা, বাগেরহাট, নাটোর, নোয়াখালী ও কক্সবাজার জেলায় করোনার চোখ রাঙানি বেড়েই চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে সংক্রমিত জেলাগুলোতে কার্যকর করতে হবে কঠোর লকডাউন। আমাদের এখন মূল সমস্যা ভারতীয় থেকে আসা সংক্রমণ। এগুলো যে যে জেলায় হয়েছে সেই জায়গায় যদি আমরা খুব ভালোভাবে ব্যবস্থা না নিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এখানে শুধু ওই জেলাগুলো ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ এটা সারা বাংলাদেশে আবারও ছড়িয়ে পড়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী কয়েক সপ্তাহ ধরে এরকম ঊর্ধ্বগতি চলতে থাকবে, সংখ্যা এবং মৃত্যু হার দুটাই। এখন আমাদের টেস্ট তো সীমিত, এই জন্য আমরা সীমিত আকারে এটা নির্ণয় করতে পারবো, কিন্তু আকারটা আসলে অনেক ভয়াবহ, অনেক বড় হবে। এখনো সংক্রমিত জেলাগুলোর অনেক হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা যায়নি। রয়েছে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ও আইসিইউ সংকট। এর মধ্যে হাসপাতালগুলোতে বেড়েই চলছে রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, সেবা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নাই। 1 বছর হয়ে যাওয়ার পরও এখনো অনেক জায়গায় হাইফ্লো অক্সিজেন নেই। 1 বছর হয়ে যাওয়ার পরও আমরা অনেক বেশি আইসিইউ বা এটা বাড়াতে পারিনি, যা ছিল তাই রয়ে গেছে। আমরা চাই ডিজি মহোদয়, এডিজি যারা আছেন তারা বিভাগগুলোতে নেতৃত্ব নিক, কেউ খুলনা বিভাগের, কেউ রাজশাহী, কেউ রংপুরের। ওখানকার যারা সিভিল সার্জন, এইচএফপিএন আছেন, তাদেরকে ক্ষমতায়ন করা হোক, তাদেরকে অর্থ দেওয়া হোক। আমরা যদি দেরি করি সংক্রমণ নাও বাড়তে পারে, কিন্তু যদি বাড়ে সেটাকে কিন্তু আর থামানো যাবে না। আসছে ঈদুল আজহাকে ঘিরে সরকারকে এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সব রোডওয়ে স্ল্যাব বসে গেছে। মাওয়া প্রান্তে বাকি থাকা 264টি স্ল্যাব বসলেই সেপ্টেম্বরের মধ্যে পুরো সেতুতেই চলতে পারবে গাড়ি। এদিকে এ মাসেই শেষ হচ্ছে রেল স্ল্যাব বসানোর কাজও। সেতুর সার্বিক অগ্রগতি 86%। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ।
বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রতীক এখন পদ্মা সেতু। সবকিছু পরিকল্পনা মাফিক চললে দক্ষিণাঞ্চলের মানুষের যুগের পর যুগ ধরে যাতায়াতের চরম দুর্ভোগের অবসান ঘটবে আগামী বছরের জুনের মধ্যেই। দুই প্রান্তের সংযোগ সেতুর কাজও শেষ হয়ে গেছে। জাজিরার পুরো স্ল্যাব স্থাপন সম্পন্ন, তাই এখন চলছে রেলিংয়ের কাজ। এতে সেতুটি যান চলাচল উপযোগী হওয়ার আরেক ধাপ এগিয়ে গেল। সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে 2899টি, স্থাপন বাকি 60টি, আর 1312টি স্ট্রেঞ্জারের বসানো বাকি মাত্র 20টি। এই কাজ সম্পন্ন করতে চলছে মহা কর্মযজ্ঞ। এখন স্বপ্ন বাস্তবায়নের পথে, তাই নির্মাণ কর্মীরাও খুশি। জাজিরা প্রান্তে পুরা রোড স্ল্যাব শেষ। 24 ঘন্টা 3 সিটির কাজ চলতো, এখন বর্তমান 2 সিটির কাজ চলতেছে। রেলের স্ল্যাব প্রায় ম্যাক্সিমাম বসে গেছে। অ্যাঙ্করিং হলের কাজ চলছে, লাইটিং পোস্টের কাজ চলছে। ভরা বর্ষাতেও উত্তাল পদ্মার উপরে সেতুর কাজ চলবে পুরোদমে। সেতুর বাকি স্ল্যাবগুলো ইয়ার্ড থেকে সড়ক পথে মাওয়ার 1 নম্বর পিয়ার দিয়ে উঠবে। উত্তাল পদ্মার কারণে কাজের কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সেই জন্যই আমরা পিয়ার 1কে ব্যবহার করে রোডওয়ে স্ল্যাবগুলো নির্ধারিত সময়ে বসিয়ে ফেলব। 6.15 কিলোমিটার দীর্ঘ 4 লেনের পদ্মা সেতুর দুই প্রান্তে 3.14 কিলোমিটার সংযোগ সেতুর 2 লেন করে সড়কে যুক্ত হবে। 3 ভাগে 6 লেন ইতোমধ্যে যুক্ত হয়ে গেছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। উচ্ছেদ অভিযানে গিয়ে কোনো স্থাপনা না ভেঙে উল্টো ডকইয়ার্ড মালিকদের সীমানা পিলারের মধ্যেই লাইসেন্স আবেদনের সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে বিআইডব্লিউটি এর বিরুদ্ধে। সকালে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা এলাকায় এই ঘটনা ঘটে। ডকইয়ার্ড মালিকরা বলেন, লাইসেন্সের আবেদন করায় তাদের কোনো স্থাপনা উচ্ছেদ করেননি বিআইডব্লিউটিএ। যদিও সংস্থাটি বলছে, নদী রক্ষার পাশাপাশি নদীকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য বাড়াতে তারা কাজ করছে। বুধবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে যায় বিআইডব্লিউটিএ। তবে অন্যান্য দিনের মতো এদিন উচ্ছেদ শুরু না করে সীমানা বসানো নিয়ে স্থানীয় ডকইয়ার্ড মালিকদের সঙ্গে কথা বলতে থাকেন সংস্থার কর্মকর্তারা। সেখানে দেখা যায়, স্থায়ী সীমানা পিলারের মধ্যেই ডকইয়ার্ডের পাশাপাশি রয়েছে বেশ কিছু পাকা স্থাপনাও। এমনকি এ সময় সীমানা পিলারের মধ্যে চলছিল নির্মাণ কাজও। এদিন এসব কোনো স্থাপনাই ভাঙা হয়নি। উল্টো দেখা যায়, লাইসেন্সবিহীনভাবে যারা নদী দখল করে ডকইয়ার্ড করে রেখেছিল তাদের লাইসেন্স করার সুযোগ দিয়েছে বিআইডব্লিউটিএ। ডকইয়ার্ড মালিকরা জানান, নতুন লাইসেন্স আবেদন করার বিনিময়ে উচ্ছেদ থেকে তারা রেহাই পেয়েছেন। যেই 4টা লাইসেন্স নাই, ছোট ছোট ডকইয়ার্ড সময় দেওয়া গেছে যে আপনার কাগজপত্র ফর্ম দিয়ে গেছে, আপনারা তারপরে যোগাযোগ করে লাইসেন্স করে ফেলান। ওনারা আলাপ করছিল যে এখন যদি ফর্ম না নেয়, যে 4টা ডগেট আছে যদি ফর্ম না নেয়, তাহলে ওই লাইসেন্সের জন্য যে ফর্ম না কিনে তো ওই 4টা ডগেট হয়তো তারা উচ্ছেদ করতে পারে। কিন্তু আমরা ফর্ম নিয়ে নিছি। আমাদের লাইসেন্স করা ছিল না, ওইটি আমরা এখন লাইসেন্স করব। বাকি যে 16টা এই ডকইয়ার্ড, ওগুলো আমাদের লাইসেন্স করা আছে। বিষয়টি স্বীকার করে বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানান, তারা মূলত সীমানা পিলার বসাতে সেখানে গিয়েছিলেন। মূলত সীমানা স্থাপন এবং সেটা অ্যালাইনমেন্টটা ঠিক করার কাজে আমরা আজকে এসেছিলাম। একটি শিল্পকে তো আমরা ধ্বংস করতে পারি না। এখানেও বেশ কিছু ডকইয়ার্ড রয়েছে যেগুলো লাইসেন্স দেওয়া আছে, বাকিগুলোকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে আপনারাও লাইসেন্স দেন, আমরা লাইসেন্স দেওয়ার চেষ্টা করব। 2009 সালে হাইকোর্টের রিট পিটিশন নম্বর 3503-এর আদেশ অনুযায়ী বুড়িগঙ্গা নদীর তীরে নতুন করে ডকইয়ার্ডের লাইসেন্স দেয়া বন্ধের পাশাপাশি যেসব স্থাপনা রয়েছে তাও সরিয়ে নিতে বলা হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ভারী বর্ষণেও 3 ঘন্টার মধ্যে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কাজ করছে বলে আশার বাণী শোনালেন মেয়র শেখ ফজলিনুর তাপস। তবে এই পরিকল্পনা কবে নাগাদ বাস্তব রূপ পাবে তার সময়ক্ষণ বলেননি তিনি। এবার বর্ষা আসার আগেই বৃষ্টিতে রাজধানী তলিয়ে গেলেও মেয়রের দাবি, স্বল্প মেয়াদে কিছু কিছু পদক্ষেপের সুফল পাচ্ছে নগরবাসী। প্রতি বছরই মেলে প্রতিশ্রুতির ফুলঝুরি, শোনানো হয় নানা আশা জাগানিয়া উদ্বেগের কথা, কিন্তু বাস্তবতা কেবলই দুর্ভোগ। বছর গড়ায় পালাবদল হয় নগর পিতার, কিন্তু রেহাই মেলে না জলাবদ্ধতার কবল থেকে। ভোগান্তির নিয়তি থেকে যে সহসায় মিলছে না মুক্তি, তার চিত্র দেখা গেল এবারও। বর্ষা আসার আগেই এবছর বৃষ্টিতে রাজধানীতে তলিয়ে যাওয়ার সাক্ষী হতে হলো নগরবাসীকে।
বুধবার রাজধানীতে বেশ কিছু এলাকা পরিদর্শন ও যাত্রাবাড়ি শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন শেষে ঢাকা দক্ষিণের মেয়র দাবি করলেন, পানি নিষ্কাশন, খাল পরিচ্ছন্নতার মতো স্বল্পমেয়াদী বেশ কিছু পদক্ষেপের সুফল পেতে শুরু করেছে ঢাকাবাসী। আর নর্দমার সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে 103 কোটি টাকার মধ্যমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী কার্যক্রমের আওতায় প্রণয়ন করা হচ্ছে মহাপরিকল্পনা। বৈজ্ঞানিকভাবে চিন্তা করে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। অতি ভারী বৃষ্টি হয় তাহলে 3 ঘন্টা, যদি ভারী বৃষ্টি হয় তাহলে 2 ঘন্টা, আর যদি মাঝারি ভারী বৃষ্টি হয় ইনশাআল্লাহ আমরা 1 ঘন্টার মধ্যেই আমাদের সকল জনবল নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে আমরা ইনশাআল্লাহ ঢাকাবাসীকে 1 ঘন্টার মধ্যে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছে। তবে আশার কথা শোনালেও কবে নাগাদ মিলবে এমন স্বস্তি তার সুনির্দিষ্ট কোনো সময়ক্ষণ অবশ্য জানাননি মেয়র। আমরা এ যাবৎ সব কাজটাই আমাদের নিজস্ব অর্থায়নে করে চলেছি, কিন্তু দীর্ঘমেয়াদী কাজ করতে হলে আমাদেরকে সহযোগিতা লাগবে, আমাদের প্রকল্প প্রণয়ন করতে হবে এবং সরকারের সহযোগিতায় সেই প্রকল্প আমরা যাতে করে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি সেদিকে নিবিড় তদারকি করতে হবে। জলাবদ্ধতা নিরসনে ওয়াসার ব্যর্থতার নানা সমালোচনার মুখে গত ডিসেম্বরে ঢাকার খাল, নর্দমা, বক্স কালভার্টের দায়িত্ব বুঝে দেওয়া হয় 2 সিটি কর্পোরেশনকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কাল সারা দেশে চালু হচ্ছে 50টি মডেল মসজিদ ও ইসলামিক বিকাশ কেন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশের 3টি বিভাগের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মসজিদ উদ্বোধন করবেন। প্রত্যন্ত অঞ্চলে আধুনিক স্থাপত্যশৈলীর বহুতল বিশিষ্ট মসজিদ পেয়ে আনন্দিত মুসল্লিরা। সাভার ও মানিকগঞ্জ ঘুরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন রাশেদ পাপ্পি। আলো ঝলমলে নান্দনিক এক স্থাপত্যশৈলী, দেয়াল থেকে শুরু করে মেঝে সর্বত্রই আধুনিকতার ছোঁয়া, সৌন্দর্যের ছটা। সব মিলিয়ে নামাজ আদায়ের ঘর যেন রূপ নিয়েছে শান্তির আবাসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারা দেশে নির্মিত মসজিদগুলোতে থাকছে নারী ও পুরুষের জন্য আলাদা নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেট সহ আলাদা নামাজের ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, হজ যাত্রী নিবন্ধন সহ প্রশিক্ষণ, মরদেহ গোসলের জায়গা সহ নানা আধুনিক সুযোগ সুবিধা। গোসলখানা, উজুখানা এবং গাড়ি পার্কিং সব মিলিয়ে খুবই ভালো লাগছে। সুন্দর পরিবেশ যখন পাবে মুসল্লি, তখন সে বেশি থেকে বেশি ইবাদত করতে চাইবে, যেটা আমাদের জন্য ফলদায়ক, আখিরাতের জন্য ফলদায়ক। মডেল মসজিদগুলোর মাধ্যমে আমাদের সমাজের ভিতরে ইসলাম সম্পর্কে যে মানুষ অন্ধকারে রয়েছে, ইসলামের যে মূল মেসেজ রয়েছে কোরআন এবং হাদিসের, এগুলো আমরা তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। যুগোপযোগী পরিকল্পনায় সারা দেশে 560টি মডেল মসজিদের নির্মাণ যজ্ঞ চলছে দুর্দান্ত গতিতে, যার মধ্যে 50টির নির্মাণ কাজ শেষে এখন উদ্বোধনের অপেক্ষায়। বৃহস্পতিবার দেশের 3টি বিভাগের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মসজিদগুলোর উদ্বোধন করবেন সরকার প্রধান। ইসলামের যারা অপব্যাখ্যা করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এইগুলি পরিচালনা করে, সেই সব জঙ্গি সন্ত্রাসবাদ দমনে ইসলামের সঠিক প্রচারের মাধ্যমে এই মসজিদগুলি অবদান রাখবে। প্রকল্প অনুযায়ী 40% জায়গার উপর জেলা পর্যায়ে 4 তলা এবং উপজেলা পর্যায়ে 3 তলা হচ্ছে মসজিদগুলো। উপকূলীয় এলাকার মসজিদের নিচতলা থাকবে উন্মুক্ত। সম্পূর্ণ সরকারি উদ্যোগ ও অর্থায়নে একসঙ্গে এত সংখ্যক দৃষ্টিনন্দন আধুনিক মসজিদ নির্মাণ শুধু দেশেই নয়, বিশ্বের ইতিহাসে এক অনন্য নজির। এর মাধ্যমে শুধু নামাজ আদায়ের জায়গা নয়, মসজিদ হয়ে উঠবে ইসলামিক জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সাভার, ঢাকা। চলতি বছরের হজ যাত্রায় এখনও অনিশ্চয়তা রয়েছে। সৌদি সরকারের কাছ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আমরা যখন সৌদি বাদশার পক্ষ থেকে আমাদের কাছে অবশ্যই মেসেজ আসবে বা চিঠি আসবে, বা আমাদের যে ওখানে হজ কার্যক্রম পরিচালনা করার জন্য নিয়োগপ্রাপ্ত যারা আমাদের অ্যাম্বাসেডর সাহেব সহ যারা আছেন ওখানে, তারা অবশ্যই চিঠি পাবেন, তারাও আমাদেরকে জানাবেন। জানালে আমরা বিস্তারিত তথ্য তখন আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হব। অতএব এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কোনো মেসেজ আসেনি, অতএব আমরা এই ব্যাপারে কোনো চিন্তা করছি না। অথচ অনেকেই কিন্তু অনেক আলোচনায় করছেন, সম্পূর্ণ কিন্তু এখন পর্যন্ত এইগুলো মিথ্যা বানোয়ার। টিআইবি গবেষণা করে কোনো প্রতিবেদন দেয় না মন্তব্য করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যে দেশগুলো তাদের ফান্ড দেয় তাদের কোনো সমালোচনা করে না আন্তর্জাতিক সংস্থাটি। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। টিআইবি
আমরা দেখেছি অতীতে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার কথা যেটি বলে, আসলে তারা কোনো কোনো ক্ষেত্রে হয়তো গবেষণা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে একটি রিপোর্ট তৈরি করে, সেটিকে গবেষণা বলে চালিয়ে দেয়, যেটা সমীচীন নয়। এরকম বহু ঘটনা ঘটেছে। তারা যে সমস্ত বিষয় উপস্থাপন করেন সিভিল সোসাইটি অর্গানাইজেশন হিসাবে তারা কাজ করেন, এই ধরনের সংগঠন থাকুক সেটি চান। যে সমস্ত দেশে তাদের তারা ফান্ড পান, তাদের দপ্তর, সদর দপ্তর, সেই সমস্ত দেশ সম্পর্কে কোনো কিছু আমরা কখনো বলতে দেখি নাই। খেলার খবর। বিশ্বকাপ বাছাইয়ে ওমানের বিপক্ষে শেষ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ ফুটবল দল। হলুদ কার্ডের খড়গে নিষেধাজ্ঞায় শেষ ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের 3 ফুটবলার। তারা হলেন অধিনায়ক জামাল ভুঁইয়া, রহমত মিয়া ও বিপ্লব আহমেদ। ফিফার নিয়ম অনুযায়ী এক টুর্নামেন্টে 2 ম্যাচে হলুদ কার্ড দেখলে একটি ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন ফুটবলার। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের 4 ফুটবলার দেখেন হলুদ কার্ড। তারা হলেন রহমত, জামাল, বিপ্লু ও রাকিব। এর আগে 2019-এ সল্ট লেকে ভারতের বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড যুক্ত হয় জামালের নামে, যার জন্য সাসপেনশনে লাল সবুজের অধিনায়ক। আর রহমত হলুদ কার্ড পেয়েছিলেন ওমানের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে। আর বিপ্লু 2 বছর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে লাওসের বিপক্ষে দেখেছিলেন হলুদ কার্ড। সাসপেনশন ছাড়াও চোটের জন্য ছিটকে গেছেন সোহেল রানা ও মাসুক মিয়া জনি। তাই ওমান ম্যাচের আগে বড় বিপাকে কোচ জেমিডে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমান্তবর্তী জেলায় করোনা সংক্রমণের জন্য দায়ী ভারতীয় ভ্যারিয়েন্ট। একদিনেই রাজশাহী ও খুলনা অঞ্চলে 25 জনের মৃত্যু, সাতক্ষীরায় শনাক্তের হার 59%। পদ্মা সেতুতে সেপ্টেম্বরের মধ্যে বসবে সব রোড স্ল্যাব। এ মাসেই শেষ হচ্ছে রেল স্ল্যাবের কাজ। 1 বছরের মধ্যে যান চলাচল শুরু করতে ভরা বর্ষায়ও চলবে কাজ। এবং ডকইয়ার্ড ভাঙতে গিয়ে নদীর সীমানা পিলারের মধ্যেই উল্টো দখলদারদের লাইসেন্স দিল বিআইডব্লিউটিএ। নদী কেন্দ্রিক ব্যবসা বাড়ানোর সাফাই। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।